কেন হঠাৎ ইন্ডিয়ান আর্মি প্রবেশ করলো আমেরিকার ভূখণ্ডে? হঠাৎ কেন 180 ডিগ্রি ঘুরে ভারত সম্পর্কে সুর নরম করে ফেললো আমেরিকা? সম্পূর্ণ ইউটার্ন করে হঠাৎ কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গ্রেট প্রাইম মিনিস্টার এবং নিজের ঘনিষ্ঠ বলে ফের ঘোষণা করলেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ইজিপ্টের মাটি থেকেই কি ভারতের ডমিনেটিং লিডারশিপকে স্বীকৃতি দেবে আমেরিকা? দেশের মধ্যেই এখন কেন ভিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? রাশিয়ার পর আমেরিকার ঘনিষ্ঠ দেশ জাপানও কেন সমর্থন করছে ভারতকে? নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায়। জয় হিন্দের আরও একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আপনারা ফর্মুলা 1 রেস দেখেছেন নিশ্চয়ই, অর্থাৎ প্রচণ্ড গতিতে গাড়ি এগিয়ে যাচ্ছে। এটা দেখা গেছে যে ফর্মুলা রেসের যারা ড্রাইভার হন তারা যখন ট্র্যাক চেঞ্জ করেন তারা একটু সময় নেন আরও বেশি গতির জন্য। আপনারা নিশ্চিন্ত থাকুন, ভারত সেই যেন রেসের সেই ফর্মুলা 1 রেসের সেই গাড়িতেই রয়েছে। ট্র্যাক চেঞ্জ করছে, ফলে একটু সময় লাগবে, কিন্তু আরও বেশি গতির আমরা অধিকারী হব, নিশ্চিন্ত থাকুন। যে বিষয়টা বলার প্রয়োজন আজকে, এই গতি কিভাবে আসবে, কিভাবে ভারতবর্ষ আরও শক্তিশালী হতে চলেছে, সেই ছবিটা আজকে আপনাদের সামনে আমি আনুপার্বিকভাবে তুলে ধরার চেষ্টা করছি। এসসিওর বৈঠক যখন চলছে, সেই বৈঠক চলার সময় হঠাৎ একটা বিস্ফোরণ ঘটে এবং বোমাটি ফাটান স্বয়ং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের প্রেসিডেন্ট সবার সামনে বললেন যে ড্রাগন অ্যান্ড এলিফ্যান্ট কাম টুগেদার, অর্থাৎ প্রকাশ্যে তিনি ভারতবর্ষের মতো রাষ্ট্রকে আরও কাছের বন্ধু হিসেবে আরও কাছে চাইছেন। এটা মোটামুটি পরিষ্কার। একটা বিখ্যাত প্রবাদ বাক্য রয়েছে এই আন্তর্জাতিক ক্ষেত্র বা ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসি নিয়ে, সেটা হলো যে দের আর নো পার্মানেন্ট এনিমিস, পার্মানেন্ট ফ্রেন্ডস, বাট অনলি ইন্টারেস্টস। একদম এই ইন্টারেস্টের জন্যই তো এই এসসিওর বৈঠকের পর থেকেই নতুন জিও স্ট্র্যাটেজি, নতুন ডিফেন্স স্ট্র্যাটেজি তৈরি হয়েছে, যাকে অনেক কাছ থেকে এবং বিস্ময়ের সঙ্গে সারা বিশ্ব দেখছে। অবশ্যই এই এসসিওর বৈঠকের পরে যে নতুন জিও স্ট্র্যাটেজি তৈরি হয়েছে তার ড্রাইভিং সিট অবশ্যই ভারতবর্ষ থাকবে, এটা নিশ্চিত। এবার যে প্রশ্ন উঠছে যে এই বৈঠক, এই বৃহৎ আকারের বৈঠকের পর ভারতবর্ষ আরও কতটা শক্তিশালী হবে, ভারতবর্ষ ঠিক কতটা লাভজনক অবস্থায় থাকবে, এই প্রশ্ন যখন সর্বত্র ঘোরাফেরা করছে, আনাচে কানাচে উঠছে, সেই তথ্যই আজকে আমি জানাবো। ভারতবর্ষ ঠিক কতটা লাভ, কতটা এখান থেকে উৎকৃষ্ট অবস্থায় পৌঁছবে, কতটা শক্তিশালী হবে। এসসিও ঠিক বৈঠকের আগেই জাপানের সঙ্গে আমাদের একটা স্পেশাল এগ্রিমেন্ট রয়েছে, একে বলা হচ্ছে ইন্ডিয়া জাপান স্পেশাল স্ট্র্যাটেজি অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপ। খুব বড় একটা বিষয়ের দিকে আমরা এগোচ্ছি। অর্থাৎ ধরে নিন আপনারা যে আমেরিকার থেকে আমরা আপডেট ভার্সনের যে ডিফেন্স ইকুইপমেন্টস বা এয়ারক্রাফটগুলোকে আর নেব না, চুক্তি যেটুকু ছিল সেটাও আমরা শেষের পথে এগোচ্ছি। তাহলে আমাদের বিকল্প ডেস্টিনেশন কী হবে? অবশ্যই জাপান, কারণ জাপান এই ধরনের টেকনোলজিতে বিশ্বের অনেক দেশের থেকে এগিয়ে আছে। তাই জাপানের থেকে আমরা কী কী পাচ্ছি এটা সবার আগে বুঝে নেওয়া প্রয়োজন। জাপান থেকে আমরা নিচ্ছি C2 এয়ারক্রাফট। এটা মূলত মিলিটারি এয়ারক্রাফট এবং মিলিটারি অপারেশনস এয়ারক্রাফট হিসেবে এটি ব্যবহৃত হয়। এটি মূলত গ্লোবমাস্টারের ধাঁচের একটি বিগ এয়ারক্রাফট। প্রচুর পরিমাণে রসদ এবং সেনা এটার পেটে ভর্তি করে পাঠিয়ে দেওয়া যায় যুদ্ধক্ষেত্রে, কোনো সমস্যা নেই। এটা সারা পৃথিবীতে সমীহ আদায় করে এর ব্যাপক আকারের রেঞ্জ এবং স্পিডের জন্য। আমরা অনেক সময় শুনেছি যে মাঝ আকাশ থেকে ফাইটার জেট অদৃশ্য হয়ে যায় শত্রু শিবিরের র্যাডার থেকে। সেটা হয় তার কারণ তার স্টেলথ সিস্টেমের জন্য। কিন্তু কখনো শুনেছেন যে যুদ্ধের সময় সমুদ্র থেকে হঠাৎ একটা আস্ত যুদ্ধ জাহাজ সেটা গায়েব হয়ে গেল? সেটাই হবে, কারণ জাপান থেকে যে অত্যাধুনিক টেকনোলজি আমরা নিচ্ছি, যার পোশাকি নাম ইউনিকর্ন রাডার। এই ইউনিকর্ন রাডার একটা আলটিমেটলি স্টেলথ সিস্টেম, যেটা জাহাজে ইনস্টল করলে শত্রু শিবিরের পক্ষে সেই জাহাজকে কোনোভাবে ট্র্যাক করা সম্ভব হবে না। এই সিস্টেমটা আমরা আনার পর এই ধরনের সিস্টেমকে ইনস্টল করে আমাদের ফ্রিগেট ডেস্ট্রয়ারগুলোকে আমরা আরও বেশি করে শত্রু দেশের বন্দরের দিকে ভিড়িয়ে দেবো। যখন তখন করাচি বন্দরে যে প্রত্যাঘাত ঘটেছিল, সেরকম প্রত্যাঘাত তো হতেই পারে বলে অনেকে মনে করছেন। এছাড়াও জাপানের থেকে আমরা চুক্তি মোতাবেক নেব P8I। P8I কি? P8I হলো মূলত এক ধরনের সাবমেরিন হান্টার। এটা মূলত সমুদ্রের নিচে লুকিয়ে থাকা প্রত্যেকটি সাবমেরিনকে খুঁজে খুঁজে এর হারপুন মিসাইল দিয়ে মুহূর্তে ধ্বংস করতে পারে। এবং বলে রাখা ভালো যে বেশ কিছু বড় দেশ, নাম করছি না এখনই, এরা এই P8I জাপানের এই স্পেশাল টেকনোলজির যে এয়ারক্রাফটের এই হারপুন মিসাইলকে ভীষণ ভয় করে।
এবং এই P8I আমরা আমাদের হাতে ইতিমধ্যেই 12টি আছে, আমরা ব্যাপক সংখ্যায় নিচ্ছি এবং নতুন যে সংখ্যক আমরা P8I পাচ্ছি এগুলোকে আমরা আন্দামান এবং বঙ্গোপসাগরের এই অংশে মোতায়েন করব। স্ট্র্যাটেজিস্টরা বলছেন যে এর মূল লক্ষ্য হবে US ডমিনেটেড যে ডিফেন্স বেস রয়েছে ডিয়েগো গার্সিয়া, কোনো রকম মিস অ্যাডভেঞ্চারের সম্ভাবনা হলেই আমাদের P8I এর টার্গেটে থাকবে ডিয়েগো গার্সিয়া বলে সমর বিশেষজ্ঞরা মনে করছেন। এই সমস্ত কথাগুলো বলছে এই কারণেই, এগুলো আমাদের ডিফেন্সকে, আমাদের যে সামরিক ক্ষেত্রকে আরও বেশি শক্তিশালী করবে, আপগ্রেড করবে, সেই তথ্যগুলো আমরা শেয়ার করছি। কিন্তু এর পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিষয় এটা জানার প্রয়োজন, SCOর বৈঠকে সেখানে পৃথিবীর দ্বিতীয় শক্তিধর রাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয় রাইডের ছবি সারা বিশ্ব দেখেছে। একই গাড়িতে করে তারা একসঙ্গে গেছেন, সেই ছবি সারা বিশ্ব দেখেছে। একই সঙ্গে তার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে অনেক কথাবার্তা হয়েছে। আমি আজকে বলবো যে ভেতরের কথাটা ভ্লাদিমির পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদীর ঠিক কী হয়েছিল তার একটা আভাস আপনাদের আজকে জানাবো। সেটা হলো যে এখনও পর্যন্ত বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারছি যে বেশ কিছু বিষয়ে আমরা আরও বেশি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং এই সপ্তাহে, যে সপ্তাহে আমরা এই প্রোগ্রামটা করছি, এই সপ্তাহেই সম্ভবত রাশিয়ার তরফে সুখোই ডিজাইন ভিরো অর্থাৎ সুখোই কর্পোরেশনের তরফে যারা সুখোই এয়ারক্রাফট বানায় সেই এয়ারক্রাফট কর্পোরেশনের সেই ডিজাইন ভিরোর তরফে 16 জনের একটি প্রতিনিধি দল তারা মহারাষ্ট্রের নাসিকে আসবেন এবং এসে সেখানে এই যে সুখোই 57 আমরা আমাদের মাটিতে উৎপাদন করব তার ডিজাইনটা অ্যাকচুয়ালি কী হবে, কীভাবে হবে, এর একটা আলোচনা আপাতভাবে করবেন। এবং সব কিছু ঠিকঠাক থাকলে এই মাস থেকেই আমরা 5ম প্রজন্মের যে ফাইটার জেট, যার দিকে সারা বিশ্ব তাকিয়ে আছে, ভারতের মাটিতে সেই উৎপাদন শুরু হবে। ইতিমধ্যে সেই কথাবার্তা চূড়ান্ত হয়েছে SCOর বৈঠক থেকেই বলে আমরা জানতে পারছি। এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে, তা হলো যে ওই বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন সারা দুনিয়াকে। সেই বার্তাটা বলুন তো ঠিক কী? ভ্লাদিমির পুতিনের যে বার্তার পরেই ওভাল অফিসে আমেরিকা জুড়ে এখন কালো মেঘের পদচারণ অনেক দেখতে পাচ্ছেন। সেই বার্তাটা হলো ভ্লাদিমির পুতিন খুব স্পষ্টত বলেছে যে রাশিয়া, ভারত এবং চীন এই তিনটি বৃহৎ সামরিক শক্তি এবং বৃহৎ যে অর্থনৈতিক সম্পদ সমৃদ্ধ দেশ তারা একই জায়গায় এসছে। এরপর থেকেই পৃথিবী মাল্টিপোলার পৃথিবী বলেই অর্থাৎ মাল্টিপোলার ওয়ার্ল্ড বলেই খ্যাত হবে। কারণ এতদিন পর্যন্ত সারা পৃথিবীকে একটিমাত্র দেশ শাসন করেছে, যা বলেছে করতে হবে, যেভাবে বলেছে দেখতে হবে। কিন্তু এখন থেকে এই পৃথিবীতে এটা চলবে না। এখন থেকে এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে সমস্ত দেশগুলো তাদের সম্মানকে ভাগ করে নিয়ে তাদের শক্তির ভারসাম্যের ওপর তারা এগিয়ে যাবে পারস্পরিক হাত ধরে। এই তথ্য দিয়েছেন ভ্লাদিমির পুতিন এবং এই বার্তা যখন ভ্লাদিমির পুতিন SCOর বৈঠক থেকে দিচ্ছেন এবং যখন ভারত বেশ কিছু স্ট্র্যাটেজিক পদক্ষেপের মাধ্যমে ছক্কা হাঁকাচ্ছে, তখন সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরে আমেরিকা কিছু বার্তা সামনে নিয়ে আসছে, আমেরিকা কিছু পদক্ষেপ করেছে যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সেটা কি? সেটা হলো যে যখন ভারতের এই ছক্কা হাঁকানো চলছে SCOর বৈঠকে, তখন আমেরিকার তরফে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে তার যে মার্কিন এম্বাসি তাদের তরফে একটা পোস্ট সোশ্যাল সাইটে সামনে আসে, প্রকাশিত করা হয়। সেই পোস্টে পরিষ্কারভাবে একটা বার্তা দেওয়া হয়। সেই বার্তায় বলা হয় যে আমেরিকা এবং ভারত তারা দীর্ঘদিনের বন্ধু, এই উভয় দেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক, প্রাচীন সম্পর্ক এবং এই সম্পর্ককে আমেরিকা এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর এবং তারা চাইছেন যে ভারত এবং আমেরিকা উভয় দেশই পারস্পরিক ব্যবসাকে আরও সমৃদ্ধি ঘটাক এবং উভয় দেশই সামরিক খাতে আরও ঘনিষ্ঠ হোক, সামরিক খাতে তাদের সম্পর্ককে দৃঢ় করুন। এবং শুধু তাই নয়, এখানে থেমে না থেকে ডোনাল্ড ট্রাম্পের সহযোগী এবং তার অত্যন্ত ঘনিষ্ঠ এবং US স্টেট সেক্রেটারি মার্কো রুবিও তিনি এই বার্তা দিয়েছেন যে ভারত এবং আমেরিকার সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করতে হবে, আরও শক্তিশালী করতে হবে। কোথাও একটা অমিল খুঁজে পাচ্ছেন? যেই আমেরিকার ট্যারিফ বসিয়ে ভারতকে কার্যত চমকাচ্ছিল, ডোনাল্ড ট্রাম্পের ভাষায় আমাদের অর্থনীতি মৃতপ্রায় ছিল, সেই আমাদের অর্থনীতিকে নিয়ে আমেরিকা বাঁচতে চাইছে। আমি বলছি না, আমেরিকান এম্বাসির, মার্কিন এম্বাসির যে পোস্ট, সেই পোস্ট ছত্রে ছত্রে এ কথাই বলছে। এবং তার পাশাপাশি একটা চাঞ্চল্যকর তথ্য আপনাদের শোনাবো, যা শুনলে আপনারা অবাক হবেন। যখন SCOর বৈঠকে ভারতের এই ব্যাপক পদচারণা দেখে আমেরিকা কার্যত শঙ্কিত বলে একটা বড় অংশ মনে করছেন, তখন আরও একটা ঘটনা ঘটেছে যা অনেককে চমকে দিয়েছে। তা হলো আমেরিকার তরফে ভারতকে একটা বিনীত অনুরোধ করা হয়
আমেরিকা আবেদন করছে ভারতের কাছে যে দয়া করে আপনাদের সেনাবাহিনী আমাদের দেশে অর্থাৎ পৃথিবীর 1 নম্বর রাষ্ট্রে আপনারা আপনাদের সেনাবাহিনী পাঠান। অবাক করা কাণ্ড, কিন্তু সেটাই হয়েছে। এবং আমেরিকার অনুরোধে আমরা যেহেতু দায়িত্বশীল রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, আমরা আমাদের সেনাবাহিনীকে ইতিমধ্যেই আমেরিকার আলাস্কায় পাঠিয়ে দিয়েছি। যখন আমি প্রোগ্রাম করছি তখন আমাদের সেনাবাহিনী অসাধারণ পারফর্ম করছে আমেরিকার মাটিতে। এটা একটা গর্বের ব্যাপার ভারতবর্ষের জন্য, ভারতবাসীর জন্য। কি করছে আমেরিকা? একটা বিনীত অনুরোধ ভারতবর্ষকে করে বা নয়াদিল্লির কাছে করে যে আমাদের এখানে একটা স্পেশাল এক্সারসাইজ আমরা করতে চাইছি ভারতের সঙ্গে, এবং সেই কারণে আমাদের মাদ্রাজ ডিভিশনকে আমরা পাঠাই এবং আমেরিকার এয়ারফোর্সের যে 11th ডিভিশন, ইউএস এয়ারবর্নের 11th ডিভিশনের সঙ্গে আমাদের যৌথ মহড়া সেখানে চলছে। এবং এই যৌথ মহড়া বা স্পেশাল এক্সারসাইজের ক্ষেত্রে আমরা কিছু স্পেশাল প্রোগ্রাম রেখেছি ভারতীয় সেনাবাহিনীর জন্য। আমেরিকার মাটিতে ভারতের সেনাবাহিনী যে স্পেশাল পারফর্মগুলো করবে তা হলো হেলিবর্ন, রকক্রাফট, আর্টিলারি সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সহ আরও বিভিন্ন বিষয় ইন্ডিয়ান আর্মি আমেরিকার মাটিতে মার্কিন সৈন্যদের সামনে ব্যাপকভাবে পারফরমেন্স তুলে ধরবে, যা দেখবে বিশ্বের শক্তিধর রাষ্ট্রটি চুপ করে। একই সঙ্গে এই ঘটনাটা মিটতে না মিটতেই আরও একটি ঘটনা ঘটেছে যা আপনাদের আরও একবার বিস্মিত করবে। তা হলো আমেরিকার আলাস্কায় আমরা যেমন যুদ্ধ অভ্যাস 2025-এ অংশ নিয়েছি, ঠিক তেমনিভাবে ইজিপ্টের মাটিতে একটা স্পেশাল এক্সারসাইজ করছে আমেরিকা, এবং সেখানে তারা বিশ্বের 14টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে এই স্পেশাল মহড়ায় অংশ নেওয়ার জন্য। শুনলে অবাক হয়ে যাবেন যে এই 14টি যে দেশের তালিকা, সেই তালিকায় আমেরিকা আমন্ত্রণ যাদের করেছে সেই আমন্ত্রণের তালিকায় প্রথম দেশটির নামই ভারতবর্ষ। ঠিক শুনছেন, একদম ভুল শোনেননি, ভারতবর্ষকে তারা প্রথমেই রেখেছে। এবং একই সঙ্গে তারা বিশ্বের তাবড় তাবড় দেশগুলোকে আমন্ত্রণ জানিয়েছে, যেমন তালিকায় রয়েছে ফ্রান্স, ইটালি, ইউকে সহ বিশ্বের তাবড় দেশ, এবং তার পাশাপাশি ছোট্ট একটা গেমও আছে। এই তালিকায় একদম শেষের দিকে 13 এবং 14 নম্বরে নাম রয়েছে আমেরিকার 2 খোড়া বন্ধুর নাম। তারা হলো পাকিস্তান এবং বাংলাদেশ। এবং যে ইজিপ্টের মাটিতে যে মহড়া শুরু হয়েছে অপারেশন বা স্পেশাল এক্সারসাইজ ব্রাইট স্টার 2025, সেখানে আমেরিকা কি ভারতবর্ষের যেই ডমিনেটিং লিডারশিপকে মেনে নেওয়ার জন্যই প্রথম নামটা রেখেছে, বা আমেরিকা কি এবার মেনে নেবে যে ভারতবর্ষ অবশ্যই এশিয়ার একটা অন্যতম সেরা ডমিনেটিং লিডারশিপে এই মুহূর্তে আছে? আমরা সেই অপেক্ষায় তো রয়েছি। দেখুন, একটা বিষয় ভীষণ পরিষ্কার, তা হলো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার আসনে আসীন হওয়ার পর থেকেই বিভিন্নভাবে ভারতকে ডিস্টার্ব করার চেষ্টা করেছেন, এটা মোটামুটি পরিষ্কার। এবং তিনি যতগুলো কভার অপারেশন করার চেষ্টা করেছেন ভারতের বিরুদ্ধে, বা তার যে গোয়েন্দা সংস্থা CIA, প্রত্যেকটি এখনও পর্যন্ত ব্যর্থ হয়েছে। তার একদম শেষ উদাহরণ হলো ঢাকার মাটিতে CIA এজেন্ট নিকেশ হয়ে গেছে, ঠিক পাকিস্তানের মতোই। এবং একটা অন্যরকম তথ্য আপনাদের জানেন, যে তথ্যটা জানলে আপনারা বুঝতে পারবেন যে কতটা বিপাকে পড়েছে আমেরিকার দোসর পাকিস্তানের অপর দোসর বাংলাদেশ। একটা গোপন তথ্য আমরা জানতে পারছি যে সাম্প্রতিক সময় আমেরিকার দোসর পাকিস্তানের অত্যন্ত ঘনিষ্ঠ এই মুহূর্তে বাংলাদেশ, সেই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে তলব করে চীন। সরাসরি বেজিংয়ে তাকে তলব করা হয়, তলব করে তাকে সুনির্দিষ্ট বার্তা দেন চীনা কর্তৃপক্ষ বা চীনা রাষ্ট্রনায়করা। তারা পরিষ্কারভাবে ওয়াকারুজ্জামানকে বলেন যে তাদের দেশে অর্থাৎ বাংলাদেশে যে একের পর এক মার্কিন বেস তৈরি করা হচ্ছে, এগুলো ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। আমেরিকাকে কোনোভাবেই এভাবে দক্ষিণ পূর্ব এশিয়া বা এশিয়াতে তাদের ঘাঁটি তৈরি করতে দেওয়া যাবে না। এই বার্তাটা খুব পরিষ্কার করে চীন জানিয়ে দেয় ওয়াকারুজ্জামানকে। এবং তখন ওয়াকারুজ্জামান খুব বিনীত কণ্ঠে চীনা কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করেন যে তাদের একটি বা তাদের বেশ কয়েকটি এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন। চীনের তরফে তখন পরিষ্কারভাবে ওয়াকারুজ্জামানকে জানিয়ে দেওয়া হয় যে তারা তাদের এয়ার ডিফেন্স সিস্টেম যেমন HQ-9 দেবেন, কোনো সমস্যা নেই, কিন্তু তার আগে বাংলাদেশকে এই মার্কিন লবি থেকে সরে আসতে হবে। এবং আমরা যে তথ্য হাতে পাচ্ছি তাতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অত্যন্ত হতাশভাবে খালি হাতে দেশে ফিরে এসেছেন। এসেই তিনি আমেরিকার হাতের পুতুল মোহাম্মদ ইউনূসের সঙ্গে একাধিক গোপন বৈঠক করেছেন, কিন্তু তার ফলাফল যে খুব একটা ভালো হবে এমন কিছু নয়। আচ্ছা, আপনাদের মধ্যে একটা প্রশ্ন উঠছে না যে বাংলাদেশের যে এয়ারফোর্স সিস্টেম তা প্রায় মধ্যযুগের, তাদের হট করে এয়ার ডিফেন্সের প্রয়োজন কেন হচ্ছে? তার কারণ গোয়েন্দা রিপোর্ট সামনে আসছে। সেই রিপোর্টে বলা হচ্ছে যে উত্তর পূর্ব সীমান্ত জুড়ে বা ভারত বাংলাদেশ সীমান্তে যেমন BSF প্রহরায় আছে তা তো থাকবেই, কিন্তু একই সঙ্গে আমাদের স্পেশাল ফোর্সের কমান্ডোদের মোতায়েন করা হচ্ছে এই সীমান্ত জুড়ে।
আমরা স্পেসিফিক কারণে সেই লোকেশনগুলোকে এক্স্যাক্টলি বলবো না। এবং তার পাশাপাশি অত্যন্ত অত্যাধুনিক যে ডিফেন্স ইকুইপমেন্টকেও মোতায়েন করা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে। ভয় শুধু বাংলাদেশ পাচ্ছে এমনটা নয়, অনেকে মনে করছেন ভয়ে ক্রমশ গ্রাস করছে বিন তুগলক ডোনাল্ড ট্রাম্পকেও। কারণ আমেরিকার প্রাক্তন এনএসএ অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জ্যাক সুলিভান সাম্প্রতিক সময় কিছু কথাবার্তা বলেছেন। তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ফলে খুব খারাপ ফল ভুগতে হবে আমেরিকাকে, কারণ চীন ক্রমশ আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে, কারণ ভারতবর্ষ আমেরিকার থেকে আস্তে 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 দূরে সরে যাচ্ছে। শুধু সুলিভান নন, বিপদ সংকেত ছড়িয়েছেন আমেরিকার প্রভাবশালী কূটনীতিবিদ এডওয়ার্ড প্রাইস। তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ফলে একটা বড় বিপদ অপেক্ষা করছে আমেরিকার জন্য, কারণ ভারত আমেরিকার থেকে দূরত্ব বাড়িয়ে ফেলেছে এবং যার ফল আমেরিকাকে ভুগতেই হবে। ফলে ডোনাল্ড ট্রাম্পের তুগলকি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমেরিকা কতটা পিছিয়ে যাবে বা তাকে কতটা ফল ভুগতে হবে তা দ্রুত হয়তো পরিষ্কার হবে। আরও চাঞ্চল্যকর তথ্য এবং আরও অনেক প্রাসঙ্গিক তথ্য নিয়ে পরবর্তী এপিসোডে ফিরছি। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে জয় হিন্দ।